আহ্বান করছি প্রদীপ প্রজ্বলনে শুভারম্ভ করার জন্য। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের মাননীয়া শ্রমিক ভট্টাচার্য, মাননীয়া সুকান্ত মজুমদার মহাশয়, প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় সুকান্ত মজুমদার, প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় সম্বিত পাত্র, প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় সম্বিত পাত্র। আমি অনুরোধ করছি মাননীয় স্বরূপ দাকে প্রদীপ প্রজ্বলনের জন্য। হ্যাঁ, ঠিক আছে, বেশি আমি এখন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা বন্দে মাতরমের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সকলকেই অনুরোধ জানাচ্ছি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे, जय 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 हे। ডক্টর সঞ্জীব নাগকে আমি আহ্বান জানাচ্ছি এবং পুষ্প অর্পণ করবো। আচ্ছা, আমি বলে দিই, আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই একটু আমরা শ্রমিকদাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, কারণ শ্রমিকদাকে এখনই একটা বিশেষ জরুরি কারণে চলে যেতে বাধ্য হচ্ছেন শ্রমিকদা। আমি অনুরোধ করছি শ্রমিকদাকে কিছু বক্তব্য রাখার জন্য। আজকের এই সভার অন্যতম দুই মূল আকর্ষণ শ্রী সম্বিত পাত্র এবং অধ্যাপক সুকান্ত মজুমদার, ভারত সরকারের মন্ত্রী। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করলাম। পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। এই গান গাইবার সময় কি আজকে পশ্চিমবঙ্গবাসীর বুকের মধ্যে একটু ব্যথা হয় না? সিন্ধের গোটাটাই নেই, পশ্চিমবঙ্গ এবং বাংলার অর্ধেকটা নেই। এই দেশ বিভাজিত হয়েছিল ধর্মের ভিত্তিতে। মাইনরিটি হ্যাজ a right to self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না। তাই 1947 সালের 20শে জুন প্রাদেশিক আইনসভায় প্রস্তাবের মধ্যে দিয়ে আজকে ভোটে অংশগ্রহণ করেছিলেন এই পশ্চিমবঙ্গেরই বা অবিভক্ত বাংলার হিন্দু কংগ্রেসের বিধায়করা। নীতিগতভাবে মুসলিম লীগের সমর্থনকে
জানানোর পরেও জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ ভোট দিয়েছিলেন প্রস্তাবের পক্ষে। গঠিত হয়েছিল একটি নতুন রাজ্য, যার নাম পশ্চিমবঙ্গ, হিন্দুদের হোমল্যান্ড, যেখানে আমরা কথা বলতে পারবো, প্রতিবাদ করতে পারবো, আমার মতো করে আমি পূজা করতে পারবো, আমার ধর্মাচরণের সঙ্গে সঙ্গে আমার রাজনৈতিক, আমার সাংস্কৃতিক মতামতকে মানুষের সামনে উপস্থাপিত করতে পারবো। কিন্তু ঘটনাক্রমে আজকে সেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নেই। আজকে পশ্চিমবঙ্গ যদি থাকে তবেই কংগ্রেস থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, বিজেপি থাকবে, সিপিআইএম থাকবে, বহুদলীয় ব্যবস্থা থাকবে, সংসদীয় গণতন্ত্র থাকবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে, রাজ্যপালের ভবন থাকবে, তবেই পশ্চিমবঙ্গ বিধানসভা পরিচালনা করা যাবে। আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা এগিয়ে চলেছি বাংলাদেশের দিকে। পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, পাকিস্তান নামে কোনোদিন কোনো জাতি ছিল না। The old men were in hurry. একটা নির্দিষ্ট মৌলবাদের কাছে মাথা নত করে আমরা দেশভাগকে মেনে নিয়েছিলাম, আত্মসমর্পণ করেছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। ওপার বাংলায় আমাদের গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন চলেনি, সম্প্রীতির রাখি বন্ধন চলেনি। আমরা মিলনের পদযাত্রা করতে করতে 1947 সালের 15ই আগস্ট হেরে গিয়েছিলাম। আজকে বাঙালি ভুলে গেছে 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংকে। বাঙালি ভুলে গেছে যে আজকে মাত্র কয়েকদিন আগে যে পরিস্থিতি মুর্শিদাবাদে তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যে কোনো সময় কলকাতা, এই উত্তর 24 পরগনার মাটিতে তৈরি হয়ে যেতে পারে। ভারতবর্ষে এরকম কোনো দৃষ্টান্ত নেই যে একজন হিন্দু 45 বছরের বিবাহিত গৃহবধূ তিনি দাঁড়িয়ে বিএসএফ জওয়ানকে বলছেন, গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরাটাকে শ্রেয় বলে মনে করব, কিন্তু অন্যের হাতে শরীরটাকে আমি অপবিত্র হতে দেব না। রবীন্দ্রনাথের বাড়িতে আগুন লেগেছে, ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর তারই প্রতিধ্বনি শোনা গিয়েছে মালদায়। আজকে আমাদের এখানের ক্ষমতাসীন দলের ছাত্র নেতা তিনি রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিয়েছেন। আজকে গেদে বর্ডারের ওপারে সরস্বতী পুজোর বিভিন্ন প্যান্ডেলে ভাঙচুর হয়েছে, পুজো করতে দেওয়া হয়নি। আর ঠিক গেদে বর্ডারের এপারে কৃষ্ণনগরের বিভিন্ন স্কুলে পোস্টার লেগেছে, মূর্তি পূজা বন্ধ করো। ওদিকে সুনীল গাঙ্গুলির বাড়িতে দখলদারি চলেছে, সত্যজিৎ রায়ের বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখেছি ওয়াকফ কেন্দ্র করে আজকে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি, হিন্দুদের দোকান ভেঙে ভেঙে ধ্বংস করা হচ্ছে। আমরা কোথা থেকে আসছি সেই অতীতের স্মৃতি নেই, আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই বর্তমানের বাস্তবতা নেই, আমরা কোথায় নিয়ে যাব পশ্চিমবঙ্গকে সেই ভবিষ্যতের ঠিকানা আমাদের জানা নেই। আমরা বাঙালি, আমরা এগিয়ে চলেছি ধীর এবং নিশ্চিত পদক্ষেপে একটি ধ্বংসের দিকে। আমি একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। আমার দৃষ্টিভঙ্গি, আমাদের অবস্থান অতীতে যা ছিল আজকেও তাই আছে। বন্দে মাতরমের 150 বছর আমরা পালন করছেন ভারত সরকার সারা ভারতবর্ষ জুড়ে। বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো তাহলে হয়তো ভারতবর্ষ বিভক্ত হতো না। ভারতবর্ষের মধ্যে কোনো আব্রাহাম লিঙ্কনের জন্ম হয়ে যেত। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, সুভাষচন্দ্র বসু দাঁড়িয়ে আব্রাহাম লিঙ্কনের মতো বলতে পারতেন, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। ভারতবর্ষে আরেকটা আমরা ওই আয়রন চ্যান্সেলরকে দেখতে পেতাম। 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর কলকাতার কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম সম্পর্কে সিদ্ধান্ত নেবার কথা ছিল। শেষ চেষ্টা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, চিঠি লিখেছিলেন রমানন্দ চট্টোপাধ্যায়কে যে আমি ওয়ার্কিং কমিটিতে একমাত্র বাঙালি, বন্দে মাতরমের ভবিষ্যৎ কি হবে আমার জানা নেই, আপনি একটু কবিগুরুকে বলুন গান্ধীজিকে বোঝাতে। আজকে এই পরিণতি কোন দিকে যাবে সেটাও সম্পর্কেও আমি অবগত নই। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার পক্ষে ছিলেন না। সেদিন হিন্দু মহাসভা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বার করে, স্লোগান ছিল একটাই, ডু নট কম্প্রোমাইজ বন্দে মাতরম অ্যাট দ্য অল্টার অফ কমিউনাল বিগটরি।
আজকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা একটা নতুন ভারতবর্ষের রূপ পেয়েছিলাম। যে ভারতবর্ষে আমরা বহুত্ববাদকে গ্রহণ করেছি, যে ভারতবর্ষ সংসদীয় গণতন্ত্রকে মেনে নিয়েছে, যে ভারতবর্ষ বহুদলীয় ব্যবস্থাকে স্বীকার করেছে, যে ভারতবর্ষ মেধার বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বিবেকানন্দ বলতেন, ইন দিস সোসাইটি এভরিওয়ান অট টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ, এডুকেশন and knowledge. Freedom in all matters which is advanced towards mukti, the worthiest gain of man. আজকে আপনারা যারা অধ্যাপক আছেন তাদের সামনে বক্তব্য রাখার মতো ঔদ্ধত্য আমার নেই, কারণ আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে একটা খোলা বাজারের অধিবাসী, যেখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে, শিক্ষকের চাকরি পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। একজন ছেলে আমার বাড়িতে এসেছেন, এসে বলছেন, দাদা আমি চাকরি ছাড়ছি। আর চাকরি ছেড়ে কোথায় যাবে? অনেক বছর তো স্কুলের চাকরি হয়ে গেল। বলে 12 বছর স্কুলে চাকরি করছে, কিন্তু আর লজ্জায় চাকরি করতে পারছে না। বলছে কেন? বলো, আমার বাবার যে টাকা পয়সা আছে, পারিবারিক যে সম্পত্তি আছে, চাকরি করার আমার প্রয়োজন নেই, কিছু একটা করতে হবে বলে ঢুকেছিলাম শিক্ষকতার চাকরিতে। কিন্তু আমি কিছু করব, আমি ব্যবসা করব না, আমি চাকরি করতে চলে যাচ্ছি মুম্বাইয়ে। কারণ? বলে আমি কয়েকদিনের মধ্যে PhD অ্যাওয়ার্ডেড হয়ে যাব, ফিজিক্স পড়াই। ছাত্ররা যেভাবে চোখের দিকে তাকাচ্ছে দেখে মনে হয়েছে আমিও মনে হয় চাকরিটা কিনে স্কুলে ঢুকে পড়েছি। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের আজকে তৈরি হয়েছে। আপনারা যে শাসনের নাম শুনেছেন, শাসনের জ্যোতি বসু বলা হতো মজিদ মাস্টারকে। তারই পরিবারের একজন মানুষ এসে আমাকে বলছেন যে আমাদের ওখানে যে প্রাথমিক বিদ্যালয়টি আছে সেখানে শিক্ষকের সংখ্যা 3, ছাত্রের সংখ্যা 1। প্রতি মাস্টার মশাইরা প্রতিদিন পালা করে করে তার জন্য ভালো খাবার দাবার বানিয়ে নিয়ে এসে খাওয়াচ্ছে। কারণ তার চাকরি হয়তো যাবে না, স্কুলটা বন্ধ হয়ে গেলে অন্য কোনো জায়গায় পোস্টিং হয়ে যেতে পারে। আজকে সম্পূর্ণ শিক্ষা জগৎকে খোলা বাজার বানানো হবে। পোস্ট গ্রাজুয়েট যারা যখন এন্ট্রান্স পরীক্ষা হয় চিকিৎসকদের ক্ষেত্রে, সেখানে একজন গ্র্যাজুয়েট ডক্টর নয়, একজন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর থাকেন। পশ্চিমবঙ্গের এন্ট্রান্সের পরীক্ষা হচ্ছে, একজন MBBS ডক্টর, তিনি ইনভিজিলেটর হয়েছেন, আর তিনি স্মার্টফোনে উত্তর দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন ছাত্রদের। WBCS এ যিনি প্রথম স্থান অধিকার করেছেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা চুক্তি আছে যে তারা তাদের ইংলিশটাকে আরো বেশি এলিভেট করবার জন্য তারা একটা কোর্স করান 3 মাসের। তাতে তার চাকরির কোনো কিছু এসে যায় না, কিন্তু তারা একটা ওই মক টেস্ট নেন। সেই পরীক্ষায় যিনি 20 পেয়েছেন, তিনি WBCS এ ফার্স্ট হয়েছেন, BDOর দায়িত্ব পালন করছেন। মামলা চলেছে হাইকোর্টে। পশ্চিমবঙ্গের মানুষ খোঁজ করছেন যে ওয়েমার শিট কোথায় গেল, কারোর জানা নেই। কলেজ সার্ভিস কমিশন, সেখানে দুর্নীতি নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় আন্দোলনে বসে পড়েছেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের রাত কোথায়? তারাও ধর্মতলার রাস্তায়। মুখ্যমন্ত্রীর অফিসের যে CMO অফিসের গ্রুপ ডি স্টাফ কোথায়? ময়দানে ধর্ণা দিচ্ছেন। এই ধর্ণার মধ্যে, এই বাজারের মধ্যে আপনারা এতজন অধ্যাপক আজকে এখানে এসেছেন সম্মিত পাত্রকে এবং ডক্টর সুকান্ত মজুমদার বক্তব্য শোনার জন্য। একজন চিকিৎসক আর একজন অধ্যাপক, মানে এখানে মেধা এবং ফিজিওলজির একটা অদ্ভুত সংমিশ্রণ কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন। পাশে স্বরূপদাও আছেন, তার আধ্যাত্মবাদ নিয়ে, মানে সমস্ত কিছুতেই আজকে আমরা এখানে সবাইকে সম্পৃক্ত করে দেব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা একটা নতুন ভোরের সন্ধান করছি, যেখানে অন্তত আর যাই হোক মেধা প্রতারিত হবে না, শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক অটুট থাকবে, মাস্টারমশাইকে মানুষ শ্রদ্ধার চোখেই দেখবে। ধন্যবাদ। আমি প্রফেসর সঞ্জীব নাগ এবং সাথীকে জানাচ্ছি, আহ্বান করছি আমাদের
রাজ্যের সভাপতি এবং রাজ্যসভার সদস্য শ্রী শ্রমিক ভট্টাচার্যকে রমেশচন্দ্র মজুমদারের ফটো দিয়ে তাকে সংবর্ধনা জানানোর জন্য আমি স্বাতী এবং অরিন্দমকে জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ শ্রমিকদা, ব্যস্ততার মধ্যেও এসছে। আমি এইবার প্রফেসর অরিন্দম ভট্টাচার্য এবং চিত্রাকে so you have some okay no, just felicitation little okay so ठीक है okay the Shomit just felicitation only for 1 minute please অরিন্দম এবং চিত্রা তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে আমাদের ডক্টর সম্বিত পাত্র মহাশয়কে সাদরে সংবর্ধনা জানানোর জন্য পুষ্পস্তবক দিয়ে এবং যদুনাথ সরকারের পিকচার দিয়ে ছবি দিয়ে তাকে সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ওকে ওকে যদুনাথ সরকারের পিকচার দিয়ে আমরা সম্বিত পাত্র মহাশয়কে আমরা বরণ করে নিলাম। আমি শুভদীপ গাঙ্গুলি এবং সম্পূর্ণাকে আচ্ছা আর আমি আহ্বান জানাচ্ছি I'd request our Dr. Shambit Patro to say something in front of this diet and in front of this audience. Thank you. जय जगन्नाथ, जय मां दुर्गा। आप सभी को बहुत बहुत प्रणाम है। आज मंच पे मेरे साथ मेरे साथी, मेरे बड़े भाई, भारतीय जनता पार्टी बंगाल प्रदेश के पूर्व अध्यक्ष और वर्तमान में भारत सरकार में मंत्री श्री सुकांत मजूमदार जी मौजूद है। सुकांत दा को बहुत बहुत प्रणाम। साथ में यहाँ स्वरूप प्रसाद घोष महाशय जी हैं, उनको प्रणाम। श्रमिकदा और मुझे साथ में जाना था क्योंकि हम दोनों आज कैलकाटा क्लब में वक्ता हैं। वो मुझे छोड़ के पहले चले गए हैं, मगर मैं भी जल्दी जल्दी पहुंच जाऊंगा उनके पीछे। और यहाँ मेरे लिए सौभाग्य का विषय है कि जिन लोगों को छोड़ने का मन नहीं कर रहा है, वैसे प्रोफेसर्स मेरे सामने बैठे हैं। आपकी चरण वंदना, आपको कोटि कोटि प्रणाम। ये मेरे लिए सौभाग्य का विषय है कि जगन्नाथपुरी के भूमि से आकर मां दुर्गा की भूमि में मुझे अपने वक्तव्य को रखने का मौका मिल रहा है। चुनाव का माहौल है और चुनाव केवल सरकार बनाने के लिए नहीं होती है। Elections are not merely for the formation of the government. Election is a marketplace where ideologies are also put to exhibition. चुनाव एक ऐसी परिस्थिति होती है, एक ऐसा माहौल होता है जहां आप अपने विचारधारा, अपने पार्टी की आइडियोलॉजी को उपस्थापित करते हैं। आप उसे जनता जनार्दन के सामने रखते हैं और आपकी आइडियोलॉजी आगे कैसे बढ़े उसकी चिंता करते हैं।
अगर पहले ही दिन श्यामा प्रसाद मुखर्जी और दीनदयाल उपाध्याय जी ये सोच लेते कि हमें सरकार बनानी है और यही हमारा मुख्य उद्देश्य है, तो आज भारतीय जनता पार्टी यहां तक नहीं पहुंच पाती। They gave credence to the morality. They gave weightage to the ideology. What they wanted to do was to create a manufacturing industry for human beings, of humanity. मनुष्य बनाने की फैक्ट्री बनाना चाहते थे वो, जहां अच्छे मनुष्य बने और उन विचारों के साथ एक विराट राष्ट्र का गठन हो। इसलिए जब चुनाव आते हैं तो चुनाव के समय स्वाभाविक है, हम नेता हैं तो हम कहेंगे ही और होगा भी कि हम प्रचंड बहुमत के साथ आएंगे, मगर उससे बड़ा होता है हमारा विचारधारा आपके हृदय के अंदर जा रही है कि नहीं, यह हमारे लिए उससे बड़ा विषय है। एक वक्त भारतीय जनता पार्टी के लिए ऐसा भी था कि केवल दो सांसद शेष रह गए थे, अटल जी और आडवाणी जी भी हार गए थे। मुझे एक दिन आडवाणी जी ने खुद कहा कि चुनाव के नतीजे देख रहे थे, हम दोनों हार गए, अटल जी और आडवाणी जी। आडवाणी जी मुझे बता रहे अटल जी भी हार गए, मैं भी हार गया, दो लोग ही जीते। मन उदास था। साइकिल में बैठ के करोल बाग पिक्चर देखने गए रिजल्ट के बाद। मन इतना उदास था कि हमने बाहर देखा भी नहीं कि कौन सी पिक्चर लगी है, कौन सी फिल्म लगी है। टिकट खरीदा और अंदर बैठे, और जब when the movie started, the title of the movie was फिर सवेरा होगा, फिर सवेरा होगा, and that was the spirit with which they fought. That was the spirit with which every Bharatiya Janata Party कार्यकर्ता fought, and that is the reason as to why today we are in the central government as sevaks. Today we have a prime minister जिन्होंने तीसरे टर्म में कदम रखा है, और मैं दावे के साथ कह सकता हूं जिनका चौथा टर्म भी 29 में होगा। ही विल बिकम द प्राइम मिनिस्टर अगेन इन 29। बंगाल के चुनाव को लेकर आज जब मैं फ्लाइट में सुबह सुबह बैठा तो मैं अखबार पढ़ रहा था। आज का अखबार है ये, दिस इज द टाइम्स ऑफ इंडिया ऑफ टुडे। And what are the headlines? Supreme Court deploys judicial officers in Bengal for SIR hearings. आप हेडलाइन देख सकते हैं, मैं अंडरलाइन करके, फ्लाइट में मैंने अंडरलाइन किया, मैंने डिटेल में ये पढ़ा। The story in the air in the Bengal elections is SIR, Special Intensive Revision। और उसको लेकर जिस प्रकार की राजनीति यहां की मुख्यमंत्री माननीय ममता बनर्जी ने किया है, इट डज नॉट ऑगर वेल विद डेमोक्रेसी। मैं किसी को आहत करने के लिए नहीं कह रहा हूं, मैं लोकतंत्र की कहानी बयान कर रहा हूं। और पहली बार यस्टरडे व्हेन द सुप्रीम कोर्ट केम डाउन हेवीली अगेंस्ट द स्टेट गवर्नमेंट, सुप्रीम कोर्ट ने कहा वी आर एक्सरसाइजिंग आवर एक्स्ट्रा ऑर्डिनरी पावर्स। सुप्रीम कोर्ट बहुत कम एक्स्ट्रा ऑर्डिनरी पावर का इस्तेमाल करती है, अर्थात जो लक्ष्मण रेखा है उस लक्ष्मण रेखा को लांघ करके आर्टिकल 142 ऑफ द कॉन्स्टिट्यूशन के अंतर्गत टू इन्वोक द आर्टिकल 142 is almost to invoke the last weapon, ब्रह्मास्त्र। सुप्रीम कोर्ट ने कल बंगाल की सरकार के ऊपर ब्रह्मास्त्र चलाया है। The last weapon they have used, extraordinary powers under Article 142. Why was it required? 9 तारीख को एक जजमेंट आया था इसी महीने, जिसमें सुप्रीम कोर्ट ने ममता बनर्जी और उनकी सरकार को बड़े स्पष्ट मत से कहा था
कि आपको सरकारी ऑफिसर देने होंगे ईआरओ के पोस्ट के लिए। 5080 ऑफिसर आप कल अर्थात 10 फरवरी के शाम 5 बजे तक वो लोग अपने अपने ईआरओज या अपने अपने डीएम्स को रिपोर्ट करें। दैट वॉज एन ऑर्डर बाय द सुप्रीम कोर्ट। देयर वॉज अ ऑर्डर बाय द सुप्रीम कोर्ट देन ऑन 9th of this month that the DG Police of Bengal will submit an affidavit in person, a personal affidavit, as to why the law and order situation during the SIR was amiss, as to why the officers who were on duty, on election duty, they were not treated well. जब ये सब कुछ नहीं हुआ तो कल सुप्रीम कोर्ट ने बहुत सख्त चेतावनी दी है। द सुप्रीम कोर्ट ऑब्जर्व्ड, I say observed, in its statement that does not the Chief Minister of the state know that if the SIR is not completed within its stipulated time period, what would be the consequences of it? क्या राज्य सरकार ये नहीं जानती है कि एसआईआर अगर समय पर नहीं होगा तो उसका नतीजा क्या होगा? व्हाट विल बी द कॉन्सिक्वेंसेस ऑफ इट? बात यहां तक आ गई है जो सुप्रीम कोर्ट किसी राज्य को नहीं बोलती है। मुझे दुख के साथ कहना पड़ रहा है, बंगाल के लिए कल उन शब्दों का प्रयोग किया गया। क्यों? इसलिए प्रयोग किया गया क्योंकि बंगाल की सरकार डेमोक्रेटिक नॉर्म्स को ताक पे रख के, लोकतांत्रिक विधाओं को ताक पे रखकर अपनी मनमानी करना चाहती है। कल फिर से सुप्रीम कोर्ट ने डीजी पुलिस को कहा है, एक एफिडेविट तब दिया था, दूसरा एफिडेविट दीजिए, आप दूसरा सप्लीमेंट्री एफिडेविट दीजिए। एक डीजी पुलिस को 1 महीने में 2 बार एफिडेविट देना पड़ रहा है। आर वी रियलाइजिंग कि what are the dire circumstances of democracy in Bengal? वंदे मातरम की चर्चा अभी करके समीक्षा यहां से गए। इस भूमि को जितनी बार नमन की जाए वो कम है, क्योंकि इसी माटी से जब जब पुकार आई है तब तब हिंदुस्तान का कल्याण और मंगल हुआ है। मुझे याद है कांग्रेस के बहुत बड़े नेता ने कभी कहा था, इंडिया इज इंदिरा एंड इंदिरा इज इंडिया। अगर मैं आज कहूं इन अ वे बंगाल इज इंडिया एंड इंडिया इज बंगाल, तो यह गलत नहीं होगा। आप गिन लीजिए, भारत की सांस्कृतिक जागृति, आध्यात्मिक चेतना, अगर भारत की सांस्कृतिक जागृति और आध्यात्मिक चेतना की भूमि है तो वो बंगाल की भूमि है। और आज भी बिहार में, ओडिशा में ऐसे लोग हैं जो बंगाली लिटरेचर केवल इसलिए सीखते हैं, अल्फाबेट्स, वर्णोबोध केवल इसलिए सीखते हैं, हंसी खुशी, जोगेंद्रनाथ जी ने लिखा था हंसी खुशी, केवल इसलिए सीखते हैं ताकि द रिच लिटरेचर ऑफ बंगाल कैन बी रेड इन टोटैलिटी। इतना रिच है। ऑल द हिंदी मूवीज, डायरेक्टर्स, आर्टिस्ट्स, द राइटर्स ऑफ द यस्टर years with meaning was from this part of the country. Subhash Chandra Bose, name them. Name the fighters, name the martyrs, are from this part of the country. ये मां की अपनी भूमि है। इतने बड़े भूमि में आज क्या हो रहा है? ये एसआईआर को लेके इतनी बड़ी लड़ाई क्यों है? ममता बनर्जी ने कहा था, मुझे याद है 2014 में एक बार कहा था,
जब मोदी जी यहां आसनसोल में आके 2014 के अप्रैल के महीने में भाषण देके गए थे प्रधानमंत्री से पहले, सुकांदा आपको याद होगा, मोदी जी ने कहा था कि मैं प्रधानमंत्री बनूंगा तो जो घुसपैठिए हैं उन्हें निकालूंगा देश से। आई विल ड्राइव अवे द इन्फिल्ट्रेटर्स फ्रॉम दिस कंट्री बिकॉज दे आर डेंजर टू द सिक्योरिटी ऑफ दिस कंट्री। अगले दिन ममता जी ने भाषण देते हुए कहा था, आप छू के तो दिखाओ एक घुसपैठिए को, मैं देखती हूं। आई विल रॉक दिल्ली, दीज वर एग्जैक्ट वर्ड्स। मैं दिल्ली को हिला के रख दूंगी अगर एक घुसपैठिए को आप छू के दिखाओगे तो। जस्ट टू प्रोटेक्ट द इन्फिल्ट्रेटर्स, घुसपैठियों को बचाने के लिए ये एसआईआर को लेकर, हिंदुस्तान की डेमोक्रेसी को लेकर, हिंदुस्तान के इलेक्शन कमीशन को लेकर कटघरे में खड़ा करना ये उचित नहीं है। एंड इफ वी डोंट लर्न फ्रॉम हिस्ट्री वी आर डूम्ड टू पेरिश। रातों को नींद नहीं आती ये सोचकर कि हमारा क्या होगा। मैं हमारा इसलिए कह रहा हूं क्योंकि मैं ओडिया और आप बंगाली नहीं है। मैं हमारा इसलिए कह रहा हूं, वी आर कंटिग्यूअस स्टेट्स। आग अगर पड़ोस में लगेगा तो मेरे घर में से अगर मैं पानी नहीं फेंकूंगा, अगर मैं सावधान नहीं होऊंगा तो वो आग मेरे घर में भी एक न एक दिन लग के ही रहेगा, कोई रोक नहीं सकता है। इसलिए हमें भी रातों को नींद नहीं होती है कि आज मालदा, आज उत्तर दिनाजपुर, आज मुर्शिदाबाद, 24 परगना, क्या हो रहा है, क्या हो रहा है वहां पर। संदेशकली, क्या हुआ हमारी माता बहनों के साथ। आरजी कर मेडिकल कॉलेज, टू व्हाट एक्सटेंट कैन वी अपीज। ममता जी ने स्पष्ट शब्दों में कहा, दूध देती गाय का लात खाना पड़ेगा। Yes, I will appease the Muslims. 100 times I will appease them. Because दूध देने वाली गाय अगर लात भी मारती है तो लात भी खाना पड़ेगा। धिक्कार है। ये वो राज्य है जिसने अंग भंग देखा है 1905 में। यह वो राज्य है जहां वंदे मातरम की गूंज, वंदे मातरम का लिखना केवल इसलिए हुआ था कि राज्य टूटे नहीं। और ये वही राज्य है जहां आपकी लड़ाई के कारण, आपके आवाज के कारण, बिकॉज ऑफ योर फाइट, बिकॉज ऑफ योर रिजॉल्व, द ब्रिटिशर्स वेर फोर्स्ड टू टेक बैक देयर डिसीजन एंड टू रीयूनाइट बंगाल। क्या हम फिर से बंगाल को भंग करना चाहते हैं? मैं पॉलिटिकली करेक्ट होने के लिए बहुत कुछ कहना चाहता हूं क्योंकि आजकल कोई भी पॉलिटिकल कंट्रोवर्सी नहीं चाहता है। मगर टू कीप माई सेल्फ अवे फ्रॉम पॉलिटिकल कंट्रोवर्सी, नॉट टू स्पीक द ट्रुथ, विल बी द बिगेस्ट सिन इन पॉलिटिक्स। केवल अपने आप को बचाने के लिए मैं सत्य का प्रयोग नहीं करूं तो यह राजनीति में सबसे बड़ा अपराध होगा। इसलिए 1 मिनट के लिए आंख बंद करके आप सोचिए। मुझे किसी विषय पे बात नहीं करना है, मुझे केवल आपका 1 मिनट चाहिए। आंख बंद करके सोचिए, सोचिए कल आपके बच्चे आप नहीं रहेंगे जब, तब पूछेंगे मेरे माता पिता क्या कर रहे थे जब बंगाल लुट रहा था, क्या कर रहे थे मेरे माता पिता जब सब कुछ समाप्त हो रहा था। And this is not the age of barbarism, where we have to go and fight on the streets. This is the age of democracy, where by the tip of the finger you can change your destiny. So एक बार अपने इस उंगली के नखाग्रे देखिए, इसको आप ध्यान से देखिए। इसमें इतनी शक्ति है कि आपको अपना भविष्य इसी से चुनना है। मैं समय भी देख रहा हूं। वर्च्यूज ऑफ बंगाल आर मेनी, constraint of time would not allow me to elaborate them, and the vices of present dispensation are far more. I would not be able to complete my speech about the vices of the present dispensation, but discipline is an important aspect
I can see Madam waiting for me to take me to the Calcutta Club. I believe once I am a guest there also, I have to do justification there as well. बहुत कुछ बोलने का मन है, मगर एक बहुत अच्छे वक्ता मेरे बंधु, मेरे भाई आदरणीय सुकांत जी मौजूद हैं. He will carry forward from here. मगर मैं आशा करता हूं कि मां दुर्गा की भूमि पर आप सब एक बार यह प्रयास जरूर करिएगा कि अपीजमेंट और तुष्टीकरण नहीं, धर्म की जीत हो. धर्म हिंदू मुस्लिम सिख ईसाई नहीं होता है. धर्म होता है मिट्टी की खुशबू. शंखनाद आपका धर्म है. हुड़ाहुड़ी, हम लोग उड़िया में हुड़ाहुड़ी बोलते हैं, आप लोग उलुल बोलते होंगे, उलुहुल बोलते हैं. वो आपका धर्म है. वो इस मिट्टी का खुशबू है. बेगुनेर भाजा, ये आपका धर्म है. ये केवल एक खाना नहीं है. अगर हमने इसको छोड़ दिया तो बंगाल हमसे छूट जाएगा. बंगाल को छोड़ना नहीं है, पकड़ कर रखना है. और बंगाल को पकड़ के रखने के लिए हमें मोदी जी की भी आवश्यकता है. इस बार मोदी जी को लेकर आइए, मदद करिए, हम बंगाल को आगे बढ़ाएं, बंगाल को विकास के पथ पर लेकर चले. इतना ही कह के मैं अपने वाणी को विराम देता हूं. जय जगन्नाथ, वंदे मातरम. ধন্যবাদ ডক্টর সম্বিত পাত্রকে, আমাদের ধন্যবাদ অমূল্য বক্তৃতা দেওয়ার জন্য. আমি এবার প্রফেসর সঞ্জয় গুহ রায় এবং একতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি. আমাদের মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে সংবর্ধনা দেওয়ার জন্য. আচ্ছা, ঠিক আছে. আমি শুভদীপ গাঙ্গুলি, প্রফেসর সঞ্জয় গুহ রায় সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে. আমি প্রফেসর অরিন্দম প্রফেসর শুভদীপ গাঙ্গুলি এবং সম্পূর্ণাকে আহ্বান জানাচ্ছি. শুভদীপ গাঙ্গুলি, অনুরোধ জানাচ্ছি স্বরূপ প্রসাদকে, ডক্টর স্বরূপ প্রসাদ মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য. সম্পূর্ণাকে আমি অনুরোধ করছি প্রফুল্লচন্দ্র রায় প্রতিকৃত দিয়ে সংবর্ধনা দিতে. এবার আমাদের একটি ডকুমেন্টারি আয়োজন করা হয়েছে, আপনাদের অনুরোধ করা হচ্ছে ডকুমেন্টারিটা দেখ. ভুল বলা হতো না. ঠিক যে সময় গোটা ভারত নিমজ্জিত ছিল পরাধীনতার অন্ধকারে, বাংলা দাঁড়িয়েছিল শিক্ষার মশাল হাতে. নিদ্রিত ভারতকে জাগিয়েছিল বাংলা. সমাজের প্রতিটি স্তরে মানুষের জন্য প্রাথমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষাতেও দেশকে পথ দেখিয়েছে বাংলা. আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র বসু, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকার, অধ্যাপক কাশীপ্রসাদ জয়সওয়াল, অধ্যাপক বিভূতিভূষণ দত্ত, অধ্যাপক বিনয় কুমার সরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষ, অধ্যাপক হরিপদ ভারতী, অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী, ডক্টর নীলরতন সরকার সহ আরও অনেকে. তালিকাটা লম্বা, শেষ হওয়ার মতন নয়. আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ভারতে আধুনিক রসায়ন শিক্ষার জনক. 1896 সালে তিনি মার্কিউরাস নাইট্রাইট নামক একটি নতুন অজৈব যৌগ আবিষ্কার করেন.
প্রেসিডেন্সি কলেজে তিনিই প্রথম আধুনিক গবেষণাগার স্থাপন করেন এবং ছাত্রদের গবেষণায় উৎসাহিত করেন। তাঁর হাত ধরেই ভারতে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সূচনা হয়। উদ্ভিদ এবং পদার্থবিজ্ঞানে যুগান্তকারী গবেষণার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন আচার্য জগদীশ চন্দ্র বসু। বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তার অবদান ছিল অপরিসীম। 1917 সালে তিনি এশিয়ার প্রথম আন্তঃবিভাগীয় গবেষণা প্রতিষ্ঠান বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমূল সংস্কার করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়টিকে একটি গবেষণামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন এবং স্নাতকোত্তর শিক্ষা বিভাগ চালু করেন। এছাড়া বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানও কিছু কম নয়। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আধুনিক শিক্ষা, ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম সংস্কার করেছিলেন তিনি জাতীয়তাবাদী চেতনার প্রসারে জোর দিয়েছিলেন, যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র প্রশাসনিক কর্মচারী না হয়ে জাতীয় জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এহেন এক শহরের অধ্যাপকদের কাঁধে নিছক উচ্চশিক্ষা প্রসারের পাশাপাশি যে সমাজ গঠনেরও দায়িত্বভার থাকবে তা বলাই বাহুল্য। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আশুতোষ মুখোপাধ্যায়, জগদীশচন্দ্র বসুদের উত্তরাধিকার বর্তমানের অধ্যাপকদের কাঁধে। অশিক্ষা, দুর্নীতি থেকে বাংলাকে বের করে আনতে হবে, পেরাতে হবে হারানো গৌরব। পথ দেখাবেন অধ্যাপকরা। ধন্যবাদ এই অত্যন্ত সুন্দর ডকুমেন্টারিকে দেখানোর জন্য। আমি এখন অনুরোধ করব, যার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন, ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। নমস্কার সবাইকে। মঞ্চে উপবিষ্ট মাননীয় স্বরূপদা, শ্রী স্বরূপ প্রসাদ ঘোষ, যিনি বহুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, সঞ্চালিকা রুবিদি, দুজন ছিলেন যারা আমাদের মাঝে নেই, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির, অত্যন্ত প্রাজ্ঞ বক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন, এখন আমাদের মাঝে নেই, তিনিও একই জায়গায় গেছেন, মাননীয় সম্বিত পাত্র মহাশয়। তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, তার কারণ তিনি সেই লোকসভা থেকে জিতেছেন যে লোকসভা থেকে বাংলা কিছুদিন আগে একজন জামাইবাবু পেয়েছে। আমাদের বাংলার একজন সাংসদ সেই লোকসভারই প্রাক্তন সাংসদ এর সাথে পানি গ্রহণ করেছেন, সেই জন্য তার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমাদের অন্যান্য অধ্যাপক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সম্মানীয় উপাচার্যগণ, অধ্যাপক অধ্যাপিকাগণ, আমার আগে দুজন বক্তা বক্তব্য রেখেছেন, আমার পরে স্বরূপদা বলবেন, মাঝখানে আমার স্যান্ডউইচ হওয়ার মতো অবস্থা। আবার দুজনের বলার পর প্ল্যাগারিজমও হওয়ার চান্স আছে, পেপার রিজেক্ট হবে কিনা জানি না, তবে চেষ্টা করছি স্বকীয়তা নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলার জন্য। আমি অধ্যাপক, অতএব আমি রাজনৈতিক ক্ষেত্রে আসার পর আমার পরিচয়টা একটু পরিবর্তিত হয়েছে, চেহারা গোতরও অনেকটা বেড়েছে, মোটাসোটা হয়েছি। সেরকম অধ্যাপক থেকে রাজনৈতিক ক্ষেত্রে আস্তে আস্তে তার একটা পলিটিশিয়ান সুলভ একটা সমস্ত কিছু স্বাভাবিকভাবে যত্র দেশ তত্ত্ব বেশ, সেই অনুসারে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমার মনে হয় যখনই আমি ভেতরের দিকে তাকাই, আলটিমেটলি আমি নিজেকে খুঁজে পাই একজন মাস্টার মশাই হিসেবে। আমি তখনও একজন মাস্টার মশাই ছিলাম, এখনও একজন মাস্টার মশাই, এবং এই পরিচয়টা আমার ব্যক্তিগত পরিচয়। এই পরিচয়টা আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত থাকবে, এটা কারার অধিকার কারো নেই। সাংসদটা থাকতেও পারি, নাও থাকতে পারি, মন্ত্রীটা থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু মৃত্যুর শেষ দিন পর্যন্ত একজন মাস্টারমশাই থাকবো, এটা অত্যন্ত গর্বের বলে মনে হয়। আপনারা যারা প্রত্যেকেই এখানে এসেছেন, বিজ্ঞানী থেকে শুরু করে কয়েকজন বিজ্ঞানীকেও আমি দেখতে পাচ্ছি যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অধ্যাপক অধ্যাপিকা, সম্মানীয় উপাচার্যগণ যারা এখানে এসেছেন, তারা একটা বিশেষ টানে এসেছেন।
সেই টানটা কি? সেই টানের যেমন একদিকে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, সেটা থাকা কোনো খারাপ নয়, কারণ আমাদের ভেতরে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অধ্যাপকরা রাজনীতি করবেন না, বা করলে পরেও তাদেরকে সরকারের যে রাজনৈতিক দল তার সাথে থাকতে হবে। এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে চালিয়ে দেয়া হয়েছে। কিন্তু বাংলার রাজনীতিকে যদি দেখা যায়, বাংলার রাজনীতিতে যখনই প্রয়োজন হয়েছে তখনই একজন মাস্টারমশাই পথ দেখিয়েছেন। কখনো সেটা মাস্টারদা সূর্য সেন হতে পারে, বা অন্য কোনো মাস্টারমশাই যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার পথ দেখিয়েছিলেন, বা কখনো বিবেকানন্দ বহু মানুষের প্রথাগত শিক্ষক না হয়ে বহু মানুষের মাস্টারমশাই হিসেবে কাজ করেছেন। আমরা যত বিপ্লবীদের কাহিনী, ঘটনা জানতে পারি, প্রত্যেকটি বিপ্লবীর জীবনে যদি আমরা দেখি, সে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বা যে সমস্ত বিপ্লবীরা আত্মবলিদান করেছেন, তাদের সেই স্কুল জীবনে কোনো না কোনো একজন মাস্টারমশাই পাওয়া যায়, যে মাস্টারমশাই তাকে বা তাদেরকে উদ্বুদ্ধ করেছে দেশ ও মাতৃকার জন্য বলি প্রদত্ত হওয়ার জন্য। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রিল দেখি, বিভিন্ন ঘটনা দেখি। তো স্বাভাবিকভাবে আমরা একটি খুব বহুল পরিচিত সিরিয়াল, একসময় আমরা যখন স্কুলে পড়তাম, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন দূরদর্শনে চলতো, তা হচ্ছে চাণক্য। তার একটা ছোট্ট ক্লিপ খুব মাঝে মাঝে আসে। তাতে এই ধরনের যিনি ডাইরেক্টর, তিনি একটি মঞ্চ রচনা করেছেন বা একটি সিন রচনা করেছেন। ধননন্দের রাজসভায় পণ্ডিত ব্যক্তিরা গেছে, সেখানে চাণক্য উপস্থিত। সেই সভাতে যখন পণ্ডিতদের সাথে চাণক্যের বা তার ছাত্রদের মতবিরোধ হচ্ছে, মানে সেই রাজসভায় রাজার সাথে অর্থাৎ ধননন্দের সাথে চাণক্যের ছাত্রদের, মহামতি চাণক্যের ছাত্রদের, সেই সময় সবাই বিক্ষুব্ধ হয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তখন ধননন্দ বলছেন চাণক্যকে, মহামতি চাণক্যকে উদ্দেশ্য করে, যে এই যে ব্রাহ্মণ, তুমি কিছু চাইবে না, ভিক্ষা চাইবে না? তুমি ভিক্ষা না নিয়ে যাচ্ছ কেন? তখনকার দিনে শিক্ষকদের এটাই নিয়ম ছিল যে সমাজ থেকে অর্জিত ধনের মাধ্যমে তাদের সংসার চলতো বা গ্রাসচ্ছাদন হতো, এবং সেই দিয়ে তারা নিজের জীবন অতিবাহিত করতেন। চাণক্য সেখানে বলছেন, একজন শিক্ষক শুধু ভিক্ষাবৃত্তির জন্য করে না বা সমাজ থেকে নেয় না। একজন শিক্ষক এমন জিনিস যার কোলে সৃজন এবং প্রলয় দুটোই খেলতে পারে। একজন শিক্ষকের মধ্যে সেই ধরনের প্রতিভা আছে, শিক্ষক সেই ধরনের কাজ করতে পারে, এবং সেটা তিনি করে দেখিয়েছিলেন। এবং আমি বহু জায়গায় এটা মাঝে মাঝে প্রশ্ন করি, আমি ইতিহাসের ছাত্র নই, ইতিহাস খুব কম সময় পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছি, ক্লাস 10 পর্যন্ত, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যারা ইতিহাসের ব্যক্তি আছে, পণ্ডিত ব্যক্তি আছেন, তারা বলতে পারবেন যে কিভাবে সম্ভব যে একজন শিক্ষক যার চাল নেই, চুলো নেই, গায়ে ঠিক মতো বস্ত্র নেই, যার অস্ত্র ধরারও ক্ষমতা হয়তো ছিল না, মানে ওয়েল ট্রেন্ড ছিলেন না, তিনি একা একটা সাম্রাজ্যকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন। ধননন্দের মতো শক্তিশালী সাম্রাজ্যকে, যে সাম্রাজ্যের কথা শুনে আলেকজান্ডার দ্য গ্রেট যাকে বলা হয়, সেই আলেকজান্ডার পর্যন্ত ভারতবর্ষ থেকে ফিরে গেছিলেন। যদিও ঐতিহাসিকরা বলে তাতে বাঙালিরও নাকি অবদান ছিল। ধননন্দের সেনাবাহিনীতে নাকি বাঙালিরাও নাকি যোদ্ধা হিসেবে উপস্থিত থাকতেন, এবং অনেক ঐতিহাসিক বলেন যে তারা নাকি উড়ে উড়ে যুদ্ধ করতেন। কিভাবে উড়ে উড়ে যুদ্ধ করতেন সেটা ভগবানই জানেন বা ঐতিহাসিকরাই বলতে পারবেন। এবং গঙ্গারি ডাই বলা হতো একটা লম্বা অঞ্চলকে, যে অঞ্চলকে বা তার লড়াকু মনোবৃত্তিকে দেখে অনেকেই ভয় পেতেন। আজকে সেই শিক্ষক সমাজ, যে শিক্ষক সমাজের কোলে প্রলয় এবং সৃজন দুটোই একসাথে থাকতে পারে বা দুটোই তৈরি হওয়ার ক্ষমতা থাকে, সেই শিক্ষক সমাজ, তাদেরকে আমরা আহ্বান করেছি এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই যে এত চোখ রাঙানির পরেও, এত কিছুর পরেও, এত ঘেউ ঘেউ অনেক কিছু শোনার পরেও আপনাদের সেই সৎ সাহসটা আছে, এখনো মেরুদণ্ডটা সোজা আছে, যে আপনাকে সত্যের পথে চলার মতো সাহস আপনারা রাখেন। আমরা লাস্ট 15 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অনেকগুলো পরিবর্তন দেখেছি। কি পরিবর্তন?
একদম প্রথম দিকে যদি মনে করে থাকেন, মনে যদি আপনাদের থাকে এই মুহূর্তে, হঠাৎ দেখলাম রায়গঞ্জ কলেজে টিভির পর্দায় দেখলাম, এবং যেটা দেখেছি আমরা সবাই সেটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র, রায়গঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি তৎকালীন ছিলেন দিলীপ দে সরকার, তার কলার ধরে ছাত্ররা তাকে টানতে টানতে বের করে আনছে। আমরা মাস্টারমশাইদের এরকম যে করা যেতে পারে এটা আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি। প্রথম বাঙালির ঘুমটা কেমন যেন হঠাৎ করে ভেঙে গেল দুঃস্বপ্নের মতো, যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাকে টানতে টানতে কলার ধরে ছাত্ররাই নিয়ে যাচ্ছে, তারা ছাত্র নেতা। তারপরে আমরা দেখলাম আস্তে আস্তে গোবরডাঙ্গা কলেজ, সেখানকার অধ্যক্ষ মহোদয় যিনি ছিলেন সম্ভবত গোপীনাথ হাইত সাহেব ছিলেন তখন, তার বিরুদ্ধে এই ধরনের আচরণ হলো। একের পর এক শিক্ষকদেরকে সেই পরিবেশে নিয়ে যাওয়া, যেই পরিবেশে আমরা দেখেছিলাম সিনেমাতে, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। অর্থাৎ একটা ভীতি ভয়ের সঞ্চার করা, যে শিক্ষা ব্যবস্থার যারা মেরুদণ্ড অর্থাৎ শিক্ষক, সেই শিক্ষক সমাজের মধ্যে এমন একটা ভয় পরিবেশ তুমি নির্মাণ করো যাতে তারা জাতিকে এই পরিবেশকে ভাঙতে যে সাহস দেওয়ার কাজ, সেই সাহস দেওয়ার কাজটা করতে না পারে। এরপর একের পর এক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, যে ঘটনাগুলো বাঙালি অন্ততপক্ষে জীবদ্দশায় কোনোদিন ভাবেনি। এক সময় যে বাঙালি ছাত্ররা, আমরা যারা মফস্বল শহরে বড় হয়েছি, মফস্বল এলাকায়, আমরা মাস্টারমশাইদেরকে দেখলে সাইকেল চালাতে যেতাম, যখন সাইকেল চালাতে চালাতে রাস্তা দিয়ে যেতাম, আমরা সাইকেল থেকে নেমে মাস্টারমশাইদেরকে দাঁড়িয়ে সম্মান করতাম, দিদিমণিদেরকে দাঁড়িয়ে সম্মান করতাম, কারণ তারা শিক্ষক। আমি শিক্ষক হওয়ার পরেও কিছুদিন আমার ছাত্রদের কাছ থেকে এই সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছিল। এখন মাস্টারমশাইরা রাস্তার ধারে কলকাতায় কোথাও আন্দোলন করতে ব্যস্ত, কোথাও চাকরি বাঁচাতে ব্যস্ত, কখনো কোর্টের চক্কর কাটতে ব্যস্ত। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে এসেছে তা একটি তথ্য আপনাদের সামনে পরিবেশন করলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির সিট বা ভ্যাকেন্সি আমি যদি বলি 9,36,000। দুটো কাউন্সিলিং হওয়ার পর 9,36,000 যে স্নাতক স্তরের যে সিট ক্যাপাসিটি, তার মাত্র 28% ভর্তি হয়েছে, বাকি সিট দুটো কাউন্সিলিং এর পর ভর্তি হয়নি। কলকাতার যে কলেজগুলোতে রাত জেগে একসময় গার্জিয়ানরা ভোরবেলা থেকে ফর্ম তোলার জন্য অপেক্ষা করতেন, যেখানে সেই ফর্ম নিয়ে ছাত্রকে ভর্তি করার জন্য আমাদেরকে লাইন দিতে হতো, আজকে তার প্রায় 70% সিট সেখানে ফাঁকা, কেউ ভর্তি হতে চাইছে না। বাঙালির কি আছে? প্রত্যেকটি জাতির আমি মনে করি কিছু করে স্যালিয়েন্ট ফিচার থাকে। ভারতবর্ষের কোনো জাতি মার্সেনারি ভালো হয়, আমরা যদি দেখি উত্তর ভারতের যে সমস্ত জাতিগুলো আছে, যেহেতু যারা বছরের পর বছর যুগের পর যুগ ধরে লড়াই করে গেছে বহিরাগত শত্রুর বিরুদ্ধে, তারা অনেক বেশি ফিজিক্যালি ওয়েল বিল্ড। আমরা বাঙালিরা একটু ছোটখাটো। রবীন্দ্রনাথ ঠাকুর আবার তাকে বলে গেছে, আকারে ছোট বহরে বড় বাঙালি সন্তান, বেদুইন কবিতায় তার। কিন্তু বাঙালির যদি কোনো একটা স্যালিয়েন্ট ফিচার থেকে, বাঙালির যদি গর্ব করার মতো যদি কোনো বিষয় থাকে, তা হচ্ছে বাঙালির মেধা, বাঙালির বুদ্ধি, বাঙালির সৃজনশীলতা। বাঙালির যে আজও যে লিস্ট যে বেরোয় আমাদের গবেষণা, সেই গবেষণার লিস্ট আমাদের ভাটনাকার অ্যাওয়ার্ডে আজও জল করে বাঙালির নাম। আজও আইআইটি দিল্লিতে গিয়ে দেখবেন যে ডাইরেক্টর একজন ব্যানার্জি, তিনি বসে আছেন। এটা হচ্ছে বাঙালির স্যালিয়েন্ট ফিচার, বাঙালির যে গৌরব, বাঙালির যে ইউএসপি, যাকে এখনকার ভাষায় বলি আমরা ইউএসপি, এটাই তো আমাদের ইউএসপি। বর্তমান যে সরকার আছে সে যে মূল জায়গায় কুঠারাঘাত করেছে, বাঙালির কোমর ভেঙে দেওয়ার কাজ করেছে, তা হচ্ছে বাঙালির এই যে ইউএসপি, এই ইউএসপি কে তোমরা চূর্ণ বিচূর্ণ করে দাও, যাতে বাঙালি কোনো মাথা তুলতে দাঁড়াতে না পারে, ভাতার জাতিতে পরিণত হয়, যে ভাতা চেয়ে যেন বাঙালিকে বাঁচতে হয়। সেই জায়গায় বর্তমান সরকার 15 বছরে এই বাঙালিকে নিয়ে গেছে। কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। আমাদেরকে তো অনেক বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল।
আজকে আমাদের শিক্ষকদের থেকে শুরু করে অধ্যাপকদের ডিএ বাকি, ডিএ নেই। কিন্তু একসময় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে আমরা এলে পরে আপনাদেরকে কেন্দ্রীয় হারে ডিএ দেব। তিনি দিতে পারেননি। এবং খুব খুব কোইন্সিডেন্টাল একটা কথা আজকে আমি বলছি, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হিসেবে ভোটে লড়ছেন, বিধানসভা ভোটে, সেই সময় আমার লোকসভাতে হিলি বলে একটি জায়গা আছে, সেখান থেকে রেল, বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা রেল প্রকল্প ছিল। তিনি ভোটে লড়বেন বলে আমরা দেখেছিলাম, যারা ওখানকার স্থানীয় বাসিন্দা ছিলাম তারা দেখেছিলাম যে ওই রেলপথের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ফিসফেট ফেলা হলো, পাথর ফেলা হলো, মানে রেলের লাইনের কাজের জন্য যা যা লাগে। ভোটে জিতে গেলেন, ভোট পার হয়ে গেল, যথারীতি আবার ট্রাক এলো, ওই ফিস প্লেট, ওই পাথর আবার তুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হলো। লাইন কিন্তু হয়নি। সেই লাইন এখন হচ্ছে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে, এবং আমি সাংসদ হিসেবে সেই কাজকে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি আমার দলের পক্ষ থেকে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ঠিক যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি এখন আমাদেরকে করতে হচ্ছে। উনি যেটা বলে গেছেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার এসে করবে, নরেন্দ্র মোদীর সরকার এসে করবে। এটা আমরা করব, তার আমরা রূপরেখা তৈরি করব যে কিভাবে করা যায়। আজকে পশ্চিমবঙ্গের যে কথাটি আপনাদের সাথে আমরা শেয়ার করছিলাম, যে 70% সিট ভর্তি হচ্ছে না কলকাতার খ্যাতনামা কলেজে, অথচ এই কলেজগুলোর কি ডিমান্ড ছিল। আমি কালকে যখন এই ফ্লাইটে নামছিলাম কলকাতাতে দিল্লি থেকে, আমার সাথে একজন ইয়াং অধ্যাপকের দেখা হলো, যিনি আইআইটি খড়গপুরের। তিনি এই কলকাতারই একটি কলেজ থেকে আমার সাবজেক্টই আবার পড়ে তিনি পরবর্তী সময় এমফিল করে বাইরে চলে গেছিলেন, পিএইচডি করে, সাউথ কোরিয়া থেকে পিএইচডি করে এখন আইআইটি খড়গপুরের তিনি ফ্যাকাল্টি মেম্বার। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে এই কলেজগুলো এমন এমন ছাত্র প্রডিউস করেছে যারা ভারতবর্ষকে শুধু বা পশ্চিমবঙ্গকে শুধু রাষ্ট্রীয় স্তরে প্রতিনিধিত্ব করা নয়, তারা প্রতিনিধিত্ব করেছে, এমনকি ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আজকে সেই জায়গাতে আমরা নেই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে, যে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালনা হবে, তার পদ্ধতি কি হবে, প্রত্যেক ক্ষেত্রে নিয়মকে ভেঙে চুরে চুরমার করে দাও। আমরা অবাক হয়ে দেখলাম যে মাঝখানের একটা স্প্যান, যে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবেন। আপনারা জানেন যে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউজিসি যে নিয়ামক সংস্থা আছে, তার নিয়ম কানুন মেনটেন করে সমস্ত নিয়োগ হয়, অধ্যাপক হোক বা উপাচার্য, সম্মানীয় উপাচার্য হোক। মাঝে আমরা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম যে নিয়মকে বাইপাস করে কলেজের প্রিন্সিপালরা, যারা হয়তো মাইনেটা বা স্যালারিটা হয়তো অধ্যাপক প্রফেসর র্যাঙ্কের পান, কিন্তু তাদেরকে 10 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে বেআইনিভাবে তাদেরকে উপাচার্য করে দেওয়া হলো। এবং এমন ঘটনা ঘটল যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, সেই বিশ্ববিদ্যালয়ে বারবার আবেদন করার পর সুযোগ না পাওয়া একজন ব্যক্তি, সুবীরেশ বাবু, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবার উপাচার্য হয়ে গেলেন। অর্থাৎ একটি একদম নতুন জায়মান বিশ্ববিদ্যালয় বলা ভালো, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার যিনি হতে পারছেন না, বারবার রিজেক্টেড হচ্ছেন। এবং হওয়ার পর তিনি দেখা গেল তার থেকে একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে নিয়োগ হয়ে গেলেন। এবং দুঃখের কথা, আমার পিএইচডি সার্টিফিকেটটা তার উপস্থিতিতে আমাকে নিতে হয়েছিল। তিনি কি এখন জেলের ভেতরে না বাইরে আমার জানা নেই। তার ফল কি হলো, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, তার বিশ্ববিদ্যালয়ের ভিসির পোর্টফোলিও স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইয়েতে দিতে হয়, ওয়েবসাইটে দিতে হয়। সেখানে আমাদেরকে দেখতে হলো পাবলিকেশন ন্যাশনাল 2, ইন্টারন্যাশনাল 2 না 1। এটা দুঃখের।
এটা বোঝার মতো ক্ষমতা বা আইকিউ ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করে আসা কোনো ভদ্রমহিলার হতে পারে না। তিনি বুঝতে পারবেন না, যারা আপনার অধ্যাপক আছেন তারা বুঝতে পারবেন। আমাদের সমস্যা যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন কিছু লোকের হাতে পড়ল যারা শিক্ষাটাকে পণ্য মনে করলেন। পুরোটাই মল, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফেলো করি মাখো তেল। আপনি প্রাইমারির চাকরি চান, তার রেট ফিক্স। হাই স্কুলের চাকরি চান, তার রেট ফিক্স। আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম দেখলাম যে বিশ্ববিদ্যালয়েও চাকরি পেতে গেলে নাকি টাকা দিতে হয়। এই ধরনের ঘটনা আমরা অন্ততপক্ষে বাঙালিরা কোনোদিন ভাবতে পারিনি যে একজন বিশ্ববিদ্যালয় মানে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের মাস্টারমশাইরা যখন পড়াতেন আমাদেরকে, আমরা অবাক হয়ে ভাবতাম এবং কোনো স্বপ্ন দেখতেও ভয় লাগতো যে এতদূর কি পৌঁছতে পারবো, কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে পারবো, তাদের বুৎপত্তি, তাদের জ্ঞান। কিন্তু সেই ধরনের চাকরি, সম্মানীয় চাকরির ক্ষেত্রে আমরা দেখলাম যে পয়সা দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে, চাকরি কিনতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের। তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করবেন? আচার্য নিয়োগ করবেন নাকি মুখ্যমন্ত্রী নিয়োগ করবেন? মুখ্যমন্ত্রী বললেন না, ও সময় বুঝি না, আমি 13টা ভাষা জানি, 26টা আঁকতে জানি, অমুক জানি তমুক জানি, আমি বিদ্যা পারঙ্গত, আমি আচার্য, অন্য কেউ নেই, একম এবং অদ্বিতীয়। তিনি না বিল করে পাঠিয়ে দিলেন যে আমি আচার্য হব, কোনো কারো আচার্য হওয়ার ক্ষমতা নেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে। এখনো সেই টানাপোড়েন চলছে। রিসেন্টলি আবার কতগুলো সম্মানীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয় সম্মানীয় উপাচার্যদের নিয়োগ হয়েছেন, তারা এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আজকে এই বিশ্ববিদ্যালয়গুলো টাকা রোজগারের জায়গায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক একজন ছাত্র নেতা আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ে দেখেছি। একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা করতে করতে, জনসেবা করতে করতে এতটাই পারঙ্গত হয়ে উঠলেন, তার পিতৃপুরুষ মানে তার পিতৃদেব, কোনো কাজকে আমি ছোট করছি না, যে মাইনের চাকরি করতেন একটি হোটেলে, সে মাইনের সমান বা তার থেকে বেশি দামের শার্ট পরে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন ছাত্র নেতা। এই ধরনের পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে অফিসার নিয়োগ হয় না, অফিসারের পদে বসে থাকতে হচ্ছে। সেখান থেকে তাদেরকে চুরিচামারি করতে বলা হচ্ছে, নাহলে নেতাদের পেট ভরবে না। এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যাওয়া হলো। বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন সম্পূর্ণভাবে গৌণ, সেকেন্ডারি। প্রাইমারি কি, বিশ্ববিদ্যালয় থেকে টাকা সাইফন করে তুলে দিতে হবে হচ্ছে পার্টির নেতাদের কাছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এই কাজ, এটাই কাজ হলো। তার ফলে কি হলো, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যা বাংলার নয় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, তাকে যতভাবে বাধা দেয়া যায় সেই বাধা দেওয়ার প্রচেষ্টা পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গের ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করার ঘটনা কিভাবে ঘটছে সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। মুসলিম লীগের ভূমিকাকে খাটো করতে করতে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, মনে হচ্ছে মুসলিম লীগ তখন কিছুই ছিল না। কংগ্রেসের মনে হয় 2টো সিট ছিল, বিজেপি, আরএসএস, বজরং দল, এদের মনে হয় 300টা সিট ছিল লোকসভাতে, এরকম অবস্থা হয়ে গেছিল এবং তারাই দেশটাকে নাকি ভাগ করে দিয়েছে। মুসলিম লীগ তো খুব মানে সুবোধ বালক, তারা হরলিক্সও চেটে চেটে খায়, তারা কিচ্ছু করেনি, কোনো দাঙ্গা হাঙ্গামাও করেনি, কিচ্ছু করেনি তারা। আজকে ইতিহাস দেখুন, আমার তো অন্ততপক্ষে পড়ে তাই মনে হয়েছে যে এখন কি সব প্রকাশনী বেরোয়, তাদের যে মানে বইগুলো, মানে আমরা যাকে মানে বই বলতাম, এখন সম্ভবত অন্য কিছু বলে, তো সেই বইগুলোতে ওইভাবে পড়ানো হচ্ছে। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই বাংলাকে তৈরি করেছিলেন, যার জন্য আজকে আমি সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি যদি না থাকতেন বা ওনার সাথে যারা সহকর্মী যদি না থাকতেন, যারা সবাই মিলে দলমত নির্বিশেষে বাঙালি হিন্দুর বাসস্থান, হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, আজকে হয়তো আমি বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, উনি কাউন্সিলর হতেন হয়তো কোনো একটি অবাংলাভাষী রাজ্যে, আজকে আমরা উদ্বাস্ত হয়ে হয়তো সেখানে থাকতাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী, আমি যে সাংসদ, তার জন্য যদি যে মানুষটি ক্রেডিট পাওয়া উচিত, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার উত্তরসূরি আমরা। কিন্তু বাংলা তথা বাংলার স্কুলের ইতিহাসে সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কলঙ্কিত করার সমস্ত রকম চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের তরফ থেকে চলছে। গতকালই আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে নতুন নাকি এসএসসিতে না কোথায় নাকি আমাদের নোটিফিকেশন এসে গভর্নমেন্ট, পরীক্ষা দিতে গেলে শু পরে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, চপ্পল পরে পরীক্ষা দিতে যাবে।
তো সুতে নাকি ওই চিট নিয়ে যায়, অর্থাৎ নকল যাকে বলি আমরা, সেই চিট নিয়ে যাওয়ার নাকি স্কোপ থাকে। সেই জন্য আমি বললাম ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীরা নকল করবে এটা তো অ্যাকসেপ্টেড নয়, তো সেটাকে তো বন্ধ করার জন্য ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন তো সেটা নয়। প্রশ্নটা হচ্ছে ছাত্রছাত্রীরা গেলেন, পরীক্ষা দিলেন, ওএমআর শিট ভরলেন, তারপরে দেখা গেল যে ছেলেটি পড়াশুনো করেছিল সে চাকরি না পেয়ে আমার পাশের বাড়ির নেতার ছেলেটি গোটা দিন বাইক নিয়ে ঘুরে বেড়াতো এদিকে ওদিকে, সে বেটা চাকরি পেয়ে গেছে। এই যে টুকলিবাজিটা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী স্বয়ং করছেন, সেই টুকলিটা কোন ইনভিজিলেটর ধরবে, সেই প্রশ্নটা সব থেকে বড় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাকে সুখোলান বা তার অনেক মানে অন্য কিছু খুলিয়ে দিন না কেন, এই টুকলিবাজি তো কোনোভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বন্ধ হচ্ছে না। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যে টুকলিটা করছেন সেই টুকলিটা বন্ধ হবে কিভাবে? আজকে ভাবতে অবাক লাগে, পশ্চিমবঙ্গের প্রায় 38টি বিশ্ববিদ্যালয়, 1000 কলেজ, যে যারা ন্যাকে যাচ্ছে বা এনআইআরএফ র্যাঙ্কিংয়ে যাচ্ছে তারা উপযুক্ত র্যাঙ্কিং পাচ্ছে না। কারণ কি? কেন্দ্র সরকারের সাথে সবসময় রণংদেহী মনোভাব। কেন্দ্র সরকারের সাথে সবসময় লড়াই করতে হবে এবং লড়াই করে এমন একটা পরিবেশ নির্মাণ করতে হবে যে পরিবেশের মধ্যে দিয়ে মনে হয় যে বাংলা, আমরা বাংলা, বাংলা মানে আমরা আলাদা, বাংলা মানে আমরা অন্য কিছুকে মেনে নেব না। কিন্তু প্রশ্ন হচ্ছে বাঙালি কারা? যারা 12 মাসে 13 পার্বণ করে তারা বাঙালি, নাকি যারা এখন বলছে বাংলা ভাষায় কথা বলা সত্ত্বেও যে পিঠে বানানো এবং পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়া হারাম, তারা বাঙালি? কে বাঙালি এটা তো খুঁজে বের করতে হবে। আর আমরা যারা ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে আছি, তারা বাঙালির অস্তিত্ব যদি ভারতীয় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেয়া যায় বা বাঙালিকে যদি ভারতীয় সংস্কৃতি থেকে অপারেট করে ভাবা হয়, তাহলে কি বাঙালির সংস্কৃতি থাকবে? রবীন্দ্রনাথের ছবি যারা চাঁচল কলেজের সামনে পোড়ালো চাঁচলে, তারা কি বাঙালি? রবীন্দ্রনাথের বাড়ি যারা, বৈঠকখানা যারা বাংলাদেশে ভেঙে গুড়িয়ে দিল, তারা কি বাঙালি? যারা বলছে রবীন্দ্রনাথের মূর্তি রাখা যাবে না, তারা কি বাঙালি? বাঙালি কে? এই প্রশ্নের জবাব আমাদেরকে খুঁজতে হবে। কারণ এই জবাবের মধ্যেই উত্তর লুকিয়ে আছে যে আগামী দিনে বাঙালি থাকবে নাকি বাঙালির অস্তিত্ব বিলুপ্ত হবে মানুষের লুপ্তপ্রায় অঙ্গের মতো। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে হয়তো বাঙালি 2-4টে স্যাম্পল রূপে দেখানো হবে, বা বিদেশে যারা এখনো জার্মানিতে বা রাশিয়াতে বা ইউকেতে, ইউএসএতে যারা থেকে যাবে, যারা বাংলাটা ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করতে পারবে, তারা আগামী দিনে বাঙালি হিসেবে স্যাম্পল হিসেবে থাকবে। মিউজিয়ামে যেরকম আমরা দেখাই যে এরকম এক সময় প্রাণী ছিল, ম্যামথ ছিল, সেটা ম্যামথের কঙ্কাল, সেইভাবে বাঙালির কঙ্কাল সার বাঙালি অবস্থিত থাকবে ভারতবর্ষের কোনো কোনো অঙ্গরাজ্যে। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের বাঙালি থাকার সম্ভাবনা থাকবে না। তাই দেখুন, আজকে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, কিন্তু শিক্ষা কোনো তো আলাদা কোনো বস্তু নয়। আজকে দেশ সমাজ যদি ঠিক না থাকে, শিক্ষা ঠিক থাকা সম্ভব নয়। আজকে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, সেখানে স্কুল চলে না, বিশ্ববিদ্যালয় চলছে না, কারণ যে কোনো সময় মাথার উপরে বোম এসে পড়তে পারে। ইরানে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে তারা হয়তো টেন্স অবস্থায় আছে, কারণ কি? তারা জানে যে কোনো সময় একটা কিছু ঘটতে পারে। বা গাজা, বা ধরুন আমাদের ইসরায়েলে, যখন সেখানে যারা আনন্দ করতে গেছিল, যাদের উপর আক্রমণ হলো, সেই এলাকার মানুষ তো এখনো শান্তিতে নেই, তাদের মনে উদ্বিগ্ন হয়ে আছে তারা যে কোন সময় আক্রমণ ঘটবে। কিন্তু ভারতবর্ষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট করছে, যাতে পৃথিবীর 100-র বেশি দেশ পার্টিসিপেশন করছে। তাতে 2-4টে বিতর্ক হয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আমি নিজে ওইসিডিতে আমি গেছিলাম, স্লোভাকিয়াতে, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এআই এর ব্যবহার, শিক্ষা ব্যবস্থায় এআই এর ব্যবহার, এর উপরে সেখানে একটি কনক্লেভ ছিল, আমি তাতে পার্টিসিপেট করেছি। ভারতবর্ষের সরকার যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বিদেশিরা তারা উচ্চারণ করে বলছে নিষ্ঠা। আমাদের প্রোগ্রাম চালায় কেন্দ্র সরকার, বিদ্যা সমীক্ষা কেন্দ্র, VSK, প্রত্যেক জেলায় জেলায় তৈরি হওয়ার কথা, তৈরি হচ্ছে। আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রান্তে হয়ে গেছে, পশ্চিমবঙ্গ হয়েছে কিছুটা। এই বিষয়গুলো, যে বিষয়গুলো বিদেশিরা আলোচনা করছে, এআইকে কিভাবে আমাদের
শিক্ষা ব্যবস্থায় আরো বেশি ইম্প্যাক্টফুল করা যায়। ভারতবর্ষের সরকার সেইভাবে চিন্তা ভাবনা করছে। আমাদের সরকারের আমলে আমূল পরিবর্তন এসেছে। কোথায় আমূল পরিবর্তন এসেছে? আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়গুলো বা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে কিউএস র্যাঙ্কিং করে, কোয়েকেরেলি সিনড্রোম র্যাঙ্কিং। 2014 সালে যখন নরেন্দ্র মোদীর সরকার আসেনি বা প্রথম যখন এসেছিল, তখন ভারতবর্ষে মাত্র 11খানা বিশ্ববিদ্যালয় বা আইআইটি সব মিলিয়ে, সবার কথা বলছি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল যারা কিউএস র্যাঙ্কিংয়ে স্থান পেত, যাদেরকে খুঁজে পাওয়া যেত। এখন 54খানা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে যারা কিউএস র্যাঙ্কিংয়ে, লাস্ট কিউএস র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করেছে। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অ্যাচিভমেন্ট। সায়েন্টিফিক পাবলিকেশনে আমরা ওয়ার্ল্ডে 3rd। আর এইবার কিউএস র্যাঙ্কিংয়ে লাস্ট যে কিউএস র্যাঙ্কিং গেছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে হাইয়েস্ট এন্ট্রি 8খানা এডুকেশনাল ইনস্টিটিউশন, উচ্চশিক্ষা ইনস্টিটিউশন একসাথে কেবলমাত্র একটি দেশ থেকে ঢুকেছে। সেই দেশটির নাম আমার আপনার স্বপ্নের ভারতবর্ষ। সেই ভারতবর্ষ থেকে 8খানা এডুকেশনাল ইনস্টিটিউশন ঢুকেছে। আমাদের ছেলেমেয়েরা করছে, তাও তো আমরা ক্রিমি লেয়ার অনেকটা হারিয়ে ফেলি, তারা বিদেশে চলে যায়, তাদেরকে আমরা ধরে রাখতে পারি না। তারও আমরা প্রচেষ্টা চলছে। আমরা এএনআরএফ এনেছি ফান্ড, যার মাধ্যমে আমাদের যারা এই ধরনের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব, যাদের মধ্যে ইনোভেশনের ক্ষমতা আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দেখি, একদিকে যেমন এসএসসির দুর্নীতি আমরা দেখলাম, একদিকে আমরা দেখলাম যে কোনো একজন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র, তিনি তার কলেজের মধ্যে, ল কলেজের মধ্যে একটা মৌরুষি পাট্টা তৈরি করে দিয়েছেন, যেখানে আমাদের আপনার আমার ঘরের মেয়েদেরকে যদি সামান্য হাফ ফি, কারো হয়তো ফুল ফি, গরিব ঘরের মেয়েদের বা কোনো ধরনের একটু সুবিধে নিতে গেলে তাকে বিশেষ সুবিধে দিতে হবে, তাকে সেই ছাত্র ইউনিয়নের ঘরের মধ্যে গিয়ে। এবং তিনি বহাল তবিয়তে বছরের পর বছর সেটা করে গেছেন। কত জনের সাথে করেছেন কেউ জানে না। শেষে একটি মেয়ে সাহস করে মুখ খুলেছে। আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে বোন, তোমার এই সাহসিকতার জন্য এই ধরনের অত্যাচারীরা এখন অন্ততপক্ষে জেলের ভেতরে গেছে, এবং এদের ফাঁসি হওয়া উচিত। এই ধরনের কাজ যারা করে তাদের হওয়া উচিত। আমরা আশ্বস্ত করছি, ভারতীয় জনতা পার্টির সরকার যখন তৈরি হবে, মহিলাদের উপর যারা এই ধরনের অত্যাচার করবে তাদের শুধু উপযুক্ত শাস্তি দেওয়া নয়, তাদের বাড়ি ঘরও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে, আমাদের মুখ্যমন্ত্রী করবে। আমরা অ্যাকসেপ্ট করব না এটা। আমরা দেখেছি আমাদের উত্তরপ্রদেশের সরকার কিভাবে পুরো বিষয়, এই ধরনের বিষয়গুলোকে হ্যান্ডেল করে। আমরা এনআরএসে দেখেছি একজন ডাক্তার, আজকে যদি একজন পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থায়, সরকারি কলেজের মধ্যে, মেডিকেল কলেজের মধ্যে, অ্যাট দ্য হার্ট অফ দ্য টাউন, যদি যেমন তেমন মহিলা নয়, যিনি মাস্টার ডিগ্রি করছিলেন, তিনি যদি এই ধরনের অপরাধের ভিকটিম হন, তাহলে মনে করুন তো, এই আমার আপনার কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে বা তার থেকেও বেশি দূরে পুরুলিয়ার কোনো প্রান্তিক গ্রামের একটি বাচ্চা মেয়ে যে হয়তো কলেজে যাচ্ছে, বা কামদুনির সেই মেয়েটির কথা ভাবুন তো, তাদের সাথে কি অবস্থা হচ্ছে। আমরা মা দুর্গার, আমাদের সমস্ত প্রোগ্রামে মা দুর্গার মূর্তি আমাদেরকে উপহার দেয়া হচ্ছে। আমরা মাতৃ আরাধক, আমরা মা দুর্গার আরাধনা করি। আর আমার ঘরের মেয়েরাই যদি সুরক্ষিত না থাকে, অতএব সেই রাজ্যের শাসন ব্যবস্থা বলুন বা শিক্ষা ব্যবস্থা বলুন, পুরোটাই ভুয়ো। এই বিষয়ে কারো কোনো সন্দেহের যে অবকাশ থাকে না, পুরোটাই আমরা ভুয়ো একটা ব্যবস্থা আমরা তৈরি করেছি। আজকে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো বন্ধ করার কথা আপনারা চোখে দেখেছেন। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একের পর এক অব্যবস্থা চলেছে। আমাদের পড়ুয়াদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো কোনো ফান্ড পায় না, শুধু সব জায়গায় নীল সাদা বিল্ডিং দাঁড় করিয়ে রাখা হয়েছে। কলেজগুলোর অবস্থা ততই বছর। গত শিক্ষাবর্ষে আমরা দেখেছিলাম স্কুলে চক ডাস্টার কেনার টাকা নাকি দেয়া যায়নি, তারপর লেখালেখি হওয়াতে সেইখানে চক ডাস্টার কেনার টাকা গেছে। আমি প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম, শেষে সেই জায়গায় বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বা বর্তমান যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের উদ্দেশ্য একটাই, বাঙালির মেরুদণ্ড, বাঙালির ইউএসপি, সেই ইউএসপিকে খতম করো।
তাকে শেষ করো, তাকে ভূমি ধূলিসাৎ করো, যাতে তারা হাত পাততে বাধ্য হয়, মাথা উঁচু করে প্রশ্ন করতে তারা যেন না পারে। সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমার ডায়লগ, এরা যত পড়ে তত বেশি জানে, এরা যত বেশি পড়ে এরা তত বেশি জানে, তত কম মানে। যত শিক্ষিত হবে তত কম মানবে, এই জায়গাটাই ওদের আক্রোশ, যে আরো বেশি কেন জানছে, কেন প্রশ্ন করছে, কেন এই ধরনের কাজ করছে। সেই জন্য আমরা তাদের বিরুদ্ধে এই লড়াই, আমরা সেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি বলেছি, ভারতবর্ষ যখনই বিপদে পড়েছে, বাংলা যখন বিপদে পড়েছে, তখন মাস্টারমশাইরা এগিয়ে এসেছে, তারা পথ দেখিয়েছেন। তারা এই বাংলার বিভিন্ন প্রান্তে তারা এক একজন বিদ্রোহের প্রতিরূপ হয়ে উঠেছেন অত্যাচারের বিরুদ্ধে। আজকে সেই সময় এসেছে যে আমরা হয়তো মহামতি চাণক্যের মতো অতটা প্রতিভাশালী নই, আমরা ধননন্দের মতো শাসন ব্যবস্থাকে কান ধরে হয়তো সিংহাসন দিয়ে নামিয়ে দিতে পারবো না, কিন্তু এক একজন আমরা ছোট ছোট চাণক্য হয়ে, মহামতি চাণক্যের উত্তরসূরি হয়ে আগামী দিনে এই যে নবধননন্দ হয়েছে, তাকে অবশ্যই সিংহাসন থেকে আমরা চ্যুত করতে পারবো, তাকেও আমরা কান ধরে নিয়ে নামিয়ে দিতে পারবো। আসুন আমরা আজকে এই পরিসরে সেই সকলে মিলে আমরা এই প্রতিজ্ঞা নিই যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার যে গুরুদায়িত্ব আমাদের সামনে এসেছে, সেই গুরুদায়িত্ব থেকে আমরা পিছু পা যেন না হই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে তার অসাধারণ বক্তৃতার জন্য। এবার আমি এবার অনুরোধ করব আমাদের স্বরূপদাকে কিছু বক্তব্য রাখার জন্য। প্রথমে আজকে আমাদের যে অধ্যাপক বন্ধুরা এসেছেন তাদের সকলকে আমার নমস্কার জানাচ্ছি, এবং সমগ্র অধ্যাপক যারা এসেছেন তাদের পক্ষ থেকে আজকে আমাদের এখানে যারা বক্তব্য রেখেছেন, সুকান্ত বাবু, সম্বিত বাবু এবং শ্রমিক বাবুকে আমাদের বিনম্র নমস্কার জানাচ্ছি। আমি আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, যেটার সঙ্গে আমি যুক্ত নির্দেশক হিসাবে, সেই ইনস্টিটিউট কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রণালয় এবং কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে। তাই আমাদের ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মহামান্য রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের পক্ষ থেকেও কেন্দ্রের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আমার নমস্কার জানাচ্ছি। আজকের গোটা এই আলোচনা সভায় একটু যদি বলি, আগে পরে করে আমরা বলেছি, আমার স্বাগত ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু